মানে কার ড্রাইভ করতে চায় সেক্ষেত্রে সে খুব ইজিলি কোনো কার রেন্ট করতে পারছে। কেউ এমআরটি ইউজ করতে চাইলে সে এমআরটি ইউজ করতে পারছে, খুব মানে বাসাগুলো থেকে বা ওগুলো এমন ভাবেই সেট করা যে এমআরটি গুলো খুবই ইজি অ্যাক্সেসেবল। এছাড়া বাস আছে, মানে ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্ট আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছেন। সো এইগুলো আসলে মালয়েশিয়ার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ সবসময় বাসগুলো এমআরটি গুলো বা কার বলেন, এছাড়া মানে যেগুলো আমাদের উবার আছে ওরকম, ওখানেও অনেক রকম এরকম সার্ভিস আছে। এয়ার এশিয়া আছে, কম্পুল আছে, তারপর হচ্ছে গ্র্যাব আছে, ইন ড্রাইভ আছে, অনেক আছে। এবং এরকম না যে একটাতে আমি দিলাম সেটা অনেক লেট, ওয়েট করতে হচ্ছে অনেক বেশি, ওয়েটিং টাইম গুলো অনেক শর্ট। একটা মানে অ্যাপ আছে ওখানে যেটা আপনি আপনার ফেয়ার, আপনি যেটা মানে যত টাকায় যেতে চান ওইটা যদি ওখানে ইনপুট দেন, ওই ড্রাইভার যদি অ্যাকসেপ্ট করে ওই ফেয়ারে, আপনি ওই ফেয়ারেই যেতে পারছেন। সো মানে নেগোশিয়েট আপনি অ্যাপের মাধ্যমেই করছেন, ওইভাবে আপনি। এই ধরনের একটা প্রোডাক্ট মেবি পাঠাও লঞ্চ করেছিল বাংলাদেশে, আমি ঠিকমতো এটা শিওর না। হ্যাঁ এই ধরনের একটা সিমিলার টাইপের প্রোডাক্ট, যে চাইলে আপনি আপনার প্রাইস সেট করতে পারতেন আর কি, যে কোন প্রাইসে আপনি যেতে চান। তো তাহলে আমরা মোটামুটি যেটা বুঝলাম যে দুবাইতে যদি একটা ফ্যামিলি নিয়ে কেউ মাইগ্রেট করতে চায় তাকে মোটামুটি 8 থেকে 10,000 দিরহামের একটা বাজেট রাখতে হবে যদি তার বেবি থাকে। মালয়েশিয়ার ক্ষেত্রে কেমন বাজেট রাখতে হবে টোটাল? সে যদি আমাদের দেশি টাকায় বলি 1 থেকে 1.5 লাখ টাকা তার বাজেট থাকে, সে ইজিলি একটা গুড এনাফ লাইফস্টাইল, ওখানে স্ট্যান্ডার্ড একটা লাইফস্টাইল অন বেসিক সে করতে পারে। তার মানে বোঝা গেল যে লিভিং কস্টের ক্ষেত্রে মালয়েশিয়া ইজ কাইন্ড লাইক এ উইনার, যে মালয়েশিয়াই মোটামুটি ভালো ইয়ে হবে। মানে আপনি চিন্তা করেন, আপনি মালয়েশিয়ার কথা যদি আমরা দেখি বাংলাদেশের সাথে কম্পেয়ার করে, আপনি কিন্তু অনেকটা ইউরোপ স্ট্যান্ডার্ড লিভিং পাচ্ছেন। মানে অনেক বাংলাদেশের থেকে, বাংলাদেশের অনেক কাছে, আপনি যখন ইচ্ছা তখন আসা যাওয়া করতে পারছেন, কিন্তু আপনার লাইফস্টাইলটা কিন্তু ইউরোপের চেয়ে কোনো অংশে কম না, যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ভালো। বাট ইন বাজেট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের থেকেও অনেক জায়গায় বাজেট আপনার কম পড়ছে মালয়েশিয়াতে, যেটা আমার হয়, বিকজ আমি এখানেও বেবি নিয়েছিলাম, ওখানেও বেবি নিয়ে আছি। দেখা যাচ্ছে অনেক জায়গায় আমার কস্টিং এখানের চেয়ে ওইখানে আই ক্যান সি। আচ্ছা, এখন আমরা যদি আমাদের পডকাস্টের সেকেন্ড পার্টে চলে যাই, যে এখন তো বুঝলাম যে মালয়েশিয়াতে থাকা ভালো বা দুবাইতে থাকা এক্সপেন্সিভ, বাট কেউ মুভ করতে চাইলে তাহলে কোনটাতে গেলে আসলে সে সহজে মুভ করতে পারবে? কারণ দুবাই মালয়েশিয়াকে সাধারণত মানুষজন একটা ট্রানজিট পয়েন্ট হিসাবে নেয়, যে আমি এখানে যাব, আমি ফরেন লাইফস্টাইলটা দেখবো, এরপরে হয়তো আমি সেকেন্ড বা থার্ড অন্য কোনো একটা কান্ট্রিতে মাইগ্রেট করে চলে যাব। তো এটা আসলে বাইরের জীবনটা কেমন দেখার জন্য একটা ট্রানজিট পয়েন্ট হতে পারে আর কি। তো এখন যদি আসলে কেউ যেতে চায়, ধরেন আমার ক্ষেত্রে যদি বলি, আমি দুবাইতে যদি কেউ মাইগ্রেট করতে চায়, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ও একটা বিজনেস সেট আপ করবে, এই বিজনেসের আন্ডারে ওর ইনভেস্টর ভিসা হবে, ও চলে যাবে, ও ফ্যামিলিকে নিয়ে যেতে পারবে, ওর বাবা মাকে নিয়ে যেতে পারবে, ও চাইলে ওর মেইটকেও নিয়ে যেতে পারবে। তো এই জন্য এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একটা বিজনেস সেট আপ করেই যাওয়া যায়। এবং বিজনেস সেট আপ করার পরে সাধারণত পেইড আপ ক্যাপিটালও ব্যাংকে দেখাতে হয় না, মানে ওরকম মেজর কোনো গভর্নমেন্টের তরফ থেকে রিকোয়ারমেন্ট নাই। সো সে চাইলে একটা বিজনেস সেট আপ করেই দুবাইতে খুব ইজিলি মাইগ্রেট করতে পারে। সো মাইগ্রেশনের ক্ষেত্রে আমি বলবো যে দুবাইতে যাওয়া খুবই ইজি। জি, ইউ আর রাইট, কারণ মালয়েশিয়াটা এত সিমলেস না। মালয়েশিয়াতে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে দেখাতে হচ্ছে ফার্স্টে, আপনার একটা রিয়েল বিজনেস সেটআপ দেখাতে হচ্ছে, যেটা আপনি হয়তো 100% ওনারশিপে করতে চাচ্ছেন, প্লাস একটা বড় অ্যামাউন্টের একটা ট্যাক্স আছে। এত মানে ইজি না, ওদের গভর্নমেন্টের অনেক রকম ল ওখানে সেট করা আছে। সো আপনি চাইলেই মানে ইজিলি পাচ্ছেন না, আপনাকে সেই পরিমাণ অর্থ বা ফান্ডিং নিয়েই আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। আর কেউ যদি যেটাকে মাই সেকেন্ড হোম ভিসা আছে সেটা যদি কেউ করতে চায়, তাদের আবার নানান রকম ভিসা রেস্ট্রিকশনস দেখা দিবে। এটা বেসিক্যালি একটা রিটায়ারমেন্ট প্ল্যান যেটাকে বলা হয়। কেউ হয়তো অনেক বছর চাকরি করে গেছে, তার আর চাকরি টাকরি করার ইচ্ছা নাই, বাংলাদেশে সে বিজনেস রেখে সে ওইখানে মাইগ্রেট করলে এটা তার জন্য বেস্ট অপশন। বাট যারা ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট প্যাথওয়েটা, মানে ভিসা ওইটা। স্টুডেন্ট ভিসা আছে, এমপ্লয়মেন্ট ভিসা আছে। স্টুডেন্টরা এখন যারা মাস্টার্স বা পিএইচডি করছে, ওরা ডিপেন্ডেন্ট পাচ্ছে তার হাজবেন্ড এবং স্পাউসকে বা বেবিকে নিতে পারছে, বা কেউ হয়তো ওয়াইফ বা বেবি নিতে পারছে। কিন্তু এমপ্লয়মেন্ট পাসে দেখা যাচ্ছে এটা তার মানে যে কোম্পানি থেকে তার এমপ্লয়মেন্ট পাস আসছে সেখান থেকে তাকে স্পন্সরশিপটা দিতে সে যেতে পারছে। এছাড়া যেটা পিভিআইপি ভিসা আছে, এইটা হচ্ছে এটার ইনভেস্টমেন্টটা একটু বড়, বাট এখানে সেটা একটা পিআর পাথওয়েও বলতে পারে। এখানে সে 20 বছরের ভিসা পাচ্ছে, চাইলে সে এটা আরো 20 বছর এক্সটেন্ড করতে পারছে।
এইটা হচ্ছে যারা ক্যারিয়ার করতে চাচ্ছে, যারা বিজনেস করতে চাচ্ছে, ওদের জন্য এই ভিসাটা একটু ফ্লেক্সিবল, বিকজ এটাতে ওদের একটা বড় অ্যামাউন্ট ওদের ফিক্সড ডিপোজিট দেখাতে হচ্ছে। তো এরকম কোনো কিছু কি দুবাইতেও আছে? দুবাইতেও এরকম একটা ভিসা আছে, যে এটাকে ওরা গোল্ডেন ভিসা বলে, 10 বছরের জন্য দেয়, এবং এটা আসলে চাইলে 10 বছর পরে আবার 10 বছরের জন্য রিনিউ করা যায়। এবং মালয়েশিয়ার যেটা আপনি বললেন, আমি যতদূর জানি এটা 20 বছরের পরে আর 20 বছরই রিনিউ করা যাবে, মানে 40 ইয়ার্স এর পরে এটা ডান। বাট দুবাইটা যতবার খুশি ততবার রিনিউ করা যাবে। আর আরেকটা ব্যাপার, যেটা দুবাইয়ের গোল্ডেন ভিসাটা আবার বিভিন্ন ধরনের হয়, যেমন মালয়েশিয়ার PVIP বলেন, MM2H বলেন, এটার ক্ষেত্রে আপনাকে ওই ফাইন্যান্সিয়াল ফিক্সড ডিপোজিট রাখতেই হবে। কিন্তু দুবাইয়ের গোল্ডেন ভিসার ক্ষেত্রে অনেক সময় ওরা কিছু কিছু ক্ষেত্রে যোগ্যতাকেও প্রায়োরিটি দেয়, যেমন ধরেন কারো যদি টপ 100 ইউনিভার্সিটি থেকে MBA করা থাকে, অথবা তার যদি PhD করা থাকে, তাহলে সে চাইলে এই গোল্ডেন ভিসাটা করতে পারবে খুব কম খরচে। এবং এটার কোনো আসলে মালয়েশিয়ার MM2H বা ইয়েতে আমি যতদূর জানি কিছু থাকার রিকোয়ারমেন্ট থাকে, যে আমাকে অবশ্যই বছরে এতদিন মালয়েশিয়াতে থাকতে হবে। দুবাইয়ের যে গোল্ডেন ভিসাটা, এটার এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। তো এখানে আমার মালয়েশিয়ার আবার এক্সপেন্স যেরকম অনেক দিকে কম, এখানে আবার মালয়েশিয়ার এই এক্সপেন্সটা অনেক বেশি, মানে মিনিমাম আপনার 1 মিলিয়ন RM অ্যাট লিস্ট ইনভেস্টমেন্ট, মানে আপনার ফান্ড রাখতেই হবে, রেট অফ ক্যাপিটাল থাকাই লাগবে। সো এই জায়গাটা আবার এটা ডিসঅ্যাডভান্টেজেস, যে প্রথমেই বলেছিলাম দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এইটাই আর কি। এই জায়গায় হয়তো দুবাই উইনার, বিকজ ও যে কোনো সময়ই যে কেউ যদি যেতে চায়, ইজি যদি বলে, দুবাই ইজ ভেরি ইজি এগুলির ব্যাপারে। ও হলো আপনি টাকা দেন, আপনি বিজনেস সেট আপ করেন, আপনি দুবাই চলে যান, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ নাই, আপনি ওইখান থেকে ইয়ে করতে পারেন। এবং দুবাইতে সবাই মনে করে যে দুবাইতে শুধু বড় ব্যবসায়ীরাই যাবে, জিনিসটা এরকম না। দুবাইতে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে, যেমন ধরেন দুবাইতে আমার একটা সেলুন আছে, তো আপনার যে কেউ চাইলে কিন্তু একটা ছোট বিজনেস নিয়েও দুবাইতে যেতে পারে। ধরেন কেউ একজন কোনো একটা বিজনেসে এক্সপার্ট, ও একটা গ্রোসারি রান করে এক্সপার্ট, বা সে একটা সেলুন রান করে এক্সপার্ট, সে তার এই এক্সপার্টিসটা নিয়েও দুবাইতে যেতে পারে। এবং দুবাইতে বেসিক্যালি বড় বাঙালি কমিউনিটি আছে, ওর যদি টার্গেট কাস্টমার বাঙালি হয়, ওদেরকেও ও সার্ভ করতে হবে, কোনো সমস্যা নেই। আর এই পুরো জিনিসটাকে যদি আমরা সাম আপ করি, দুবাই মালয়েশিয়ার বিজনেস সেট আপ বলেন বা ইয়ে বলেন, এটাতে আমার মনে হয় দুবাই বিজনেস সেট আপের ক্ষেত্রে উইনার, কারণ বিজনেস সেট আপ করে আপনি খুব ইজিলি দুবাইতে যেতে পারবেন, যেটা মালয়েশিয়াতে হয়তো সম্ভব না। বাট আমার মতে মালয়েশিয়াতেও, আমি যেহেতু মালয়েশিয়ার বিজনেস সেট আপ নিয়ে আমি কিছু স্টাডি করেছি, আমি দেখেছি মালয়েশিয়াতেও সম্ভব, কিন্তু আপনি যেটা বললেন আর কি, যে একটু ডিফিকাল্ট। মালয়েশিয়া অনেক ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, এখানে মানে কোনো রেসিজম নেই। তো বাঙালি যেরকম আছে সেই পরিমাণ মালয়েশিয়ান আবার 3 ধরনের, চাইনিজ কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, আর মালয়েশিয়ান আছে। সো মানে অনেক ডাইভার্সিফাইড, এখানে সব ধরনের কালচারকে সেলিব্রেট করা হয়, সব ধরনের উৎসবকে ওরা প্রায়োরিটি দিচ্ছে। সো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ গিয়ে খুব মজা পাচ্ছে, মানে কোনো সে যদি মানে প্র্যাকটিসিং মুসলিম হয়, তার তো কোনো প্রবলেমই হচ্ছে না, বিকজ মালয়েশিয়া as we all know as a Muslim country, and যে কোনো জায়গায় আপনি নামাজের স্থান পাচ্ছেন, আপনার সুন্দর একটা উজুর স্থান পাচ্ছেন। সো ওই দিক দিয়ে তো মালয়েশিয়া আমি বলবো যে উই শুড মানে গিভ ইট আ থট। আর এমনি যদি চিন্তা করতে চান আদার সাইড, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি কেউ ধরেন একটা কেস স্টাডি, ধরেন কেউ একজন বিজনেস সেট আপ করে যাওয়া ডিফিকাল্ট মালয়েশিয়াতে, তো আমরা যদি এটার একটা সলিউশন চিন্তা করি, মানুষ কেউ যদি চায় যে সে স্টুডেন্ট ভিসাতে যাবে, যাওয়ার পরে সে বিজনেসের অপরচুনিটি গুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবে, তার এই 2 বছরের ডিগ্রিটা করাকালীন সে মোটামুটি একটা বিজনেস সম্পর্কে আইডিয়া নিল, এরপরে সে বিজনেস মাইগ্রেশনের চিন্তা করতে, এটা তো একটা পাথওয়ে হতে পারে। জি, এটা অবশ্যই একটা পাথওয়ে হতে পারে। এছাড়া যখন একটা স্টুডেন্ট মানে মালয়েশিয়াতে কোনো জব অ্যাপ্লাই করবে, বা তার যখন কোনো জব হয়ে যাবে, তখন তাকে স্টুডেন্ট ভিসাটাকে কিন্তু এমপ্লয়মেন্ট ভিসাতে করে নিতে হবে ট্রান্সফার। যে কোনো ভিসা কি তার আগে যেই কাজ করবে, সেটা বিজনেস হোক, সেটা জব হোক, সেটাতে তাকে আগে কনভার্ট হয়ে নিতে হবে। এই কনভার্টটা করার জন্য কি ওকে বাংলাদেশে ফেরত আসার দরকার আছে, নাকি ও ওখানে বসেই করবে? অনেক ক্ষেত্রে ওর বর্ডার ক্রস করা দরকার হয়, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি গুলা, বা ওদের হয়তো ওই অফিস থেকে বা ওই যেখানে সে ইনভেস্ট করবে ওখান থেকে যদি কোনো ইয়ে থাকে, তাহলে কোনো প্রসেস থাকে, তাহলে তার হয়তো করতে না হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তাকে বর্ডারটা ক্রস করতে হয়। আচ্ছা, আমরা পডকাস্টের মোটামুটি লাস্টে চলে আসছি। আপনি তাহলে এবার আমাদের যে যারা আমাদের অডিয়েন্স থাকবে, এদের জন্য কিছু হ্যাকস বলেন, যে মালয়েশিয়াতে যদি কেউ যায়, সে বেসিক্যালি কি কি করলে এক্সট্রা কিছু বেনিফিট বের করতে পারবে, বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এতক্ষণ তো আমরা দুবাই মালয়েশিয়া দিয়ে অনেক কিছু বলছিলাম, এখন আমি মালয়েশিয়ার কিছু হ্যাকস নিয়ে কথা বলতে চাচ্ছি।
মালয়েশিয়াতে সবচেয়ে ইজিয়েস্ট পাথওয়ে মাইগ্রেট করার হচ্ছে স্টুডেন্ট ভিসা। একজন স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে গিয়ে ওই পার্সনটা ক্যান এক্সপ্লোর অ্যাবাউট বিজনেস অ্যান্ড আদার জব অপরচুনিটিস ভেরি ইজিলি। আর একটা জিনিস হচ্ছে, আমরা বিভিন্ন দেশে যেরকম ফ্রি জোন দেখি, মালয়েশিয়াতেও এরকম ভাবে আপনি ফ্রি জোন বিজনেস সেট আপ করতে পারবেন। ফ্রি জোন বিজনেসটা হচ্ছে পেইড আপ ক্যাপিটালটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আর আদার কিছু হ্যাকস আছে যেটা ইশতেখার ভাইয়া বলতে পারবেন। আমি দুবাইয়ের ক্ষেত্রে যদি কিছু হ্যাক্স বলি, একটা হ্যাক্স তো আমি অলরেডি পডকাস্টের টাইমে বলেছি যে চাইলে কেউ তার বাসার কিছু অংশ রেন্টিং করে তার রেন্টটা কমিয়ে নিয়ে আসতে পারে, এটা একটা হ্যাক্স। প্লাস দুবাইতেও সিমিলার টাইপের ফ্রি জোন কিছু জায়গা আছে, এবং দুবাইতে বেসিক্যালি এই ফ্রি জোন কনসেপ্টটাই বেসিক্যালি দুবাই সবচেয়ে বেশি প্রমোট করেছে আর কি। তো ফ্রি জোনে যদি কেউ একটা বিজনেস সেট আপ করে তাহলে ওকে ওর ট্যাক্সের মধ্যে আসে না, ওর অনেকগুলি বেনিফিট আছে। তারপরে ধরেন ও ভার্চুয়াল একটা অফিস পায়, এবং আপনি ইভেন দুবাইতে না গিয়ে বাংলাদেশে বসে আপনি ফ্রি জোনে চাইলে একটা কোম্পানি ফর্ম করে ফেলতে পারবেন। এটা আগে মালয়েশিয়াতে ছিল, সাবা সারওয়ার্ক এদিকে যদি কেউ ফ্রি জোনে না গিয়ে যদি বিজনেস রান করতে চায় উনি পারতো, বাট এখন আর পসিবল না। এই পাথওয়েটা এখন আর মালয়েশিয়াতে নেই, কিন্তু তার এই যে ট্যাক্স এন্ড আদার রেগুলেশনসে সে অনেক কিছুতেই ছাড় পাচ্ছে। মালয়েশিয়াতে একটা খুবই মানে ভালো অপরচুনিটি হচ্ছে রিমোট ওয়ার্কারদের। তো অনেক রকম রিমোট জবস আসলে মালয়েশিয়াতে আছে, কোনো স্টুডেন্ট চাইলে ওগুলোতে ইজিলি অ্যাপ্লাই করে সে একটা ভালো ইনকাম সোর্স ওখান থেকে জেনারেট করে নিয়ে আসে। স্টাডি করাকালীন সে এই ধরনের রিমোট জবগুলো সে করতে পারছে। বুঝতে পেরেছি। এমনিতে ওইভাবে রেগুলেশনস মানে নেই, স্টুডেন্টদেরকে কাজ করতে দেওয়ার অনুমতি নেই, বাট সে যে কোনো ওয়ার্ক ফ্রম হোম গুলোতে সে অবশ্যই কাজ করতে পারছে। বুঝতে পেরেছি। এবং আসলে যারা ওই আইটি রিলেটেড কাজ করে, গ্রাফিক্স ডিজাইনার বলেন বা বলেন, এটা তো বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর কাজকর্ম বা অনলাইনেই কাজকর্ম, রিমোট ওয়ার্কই বেশি থাকে। এছাড়াও দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের জব, যেগুলো বাংলায় ট্রান্সলেট করে দেওয়া বা ইংলিশ ট্রান্সলেটর, এই জবগুলো মালয়েশিয়াতে প্রচুর স্টুডেন্ট করে থাকে, এবং এই জায়গাগুলো দেখা যাচ্ছে অনেক অনেক ভ্যাকেন্সি থাকে, প্রত্যেক মাসে মাসে এই ভ্যাকেন্সি গুলো থাকে। আর এগুলোর অনেক মানে পেইড, মানে হাই পেইড জব, আপনি 6000 RM পর্যন্ত এখানে ইনকাম করতে পারছেন এই জবগুলো থেকে। বুঝতে পেরেছি। আর এর বাইরে দুবাইতে যদি আমি কিছু হ্যাক্স বলি, কেউ একজন যদি বিজনেস সেট আপ করে, ও বেসিক্যালি বিজনেস সেট আপ করার সাথে সাথে সে 9 থেকে 10টা এমপ্লয়মেন্ট ভিসা পায়। তো কেউ যদি এরকম হয় যে ও ফুল কোম্পানি সেট আপ করতে চায় না, বাট সে দুবাই গিয়ে এক্সপ্লোর করতে চায়, এই ধরনের মানুষজনকে সে চাইলে এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে দুবাইতে নিয়ে যেতে পারে। নিয়ে গিয়ে তাকে একটা যদি এনওসি দিয়ে দেয় তাহলে সে অন্যদিকে চাকরি খুঁজে নিতে পারে, প্লাস তার অপশনগুলি এক্সপ্লোর করতে পারে। এনওসি দিয়ে দিলে সে পরবর্তীতে নিজের নামে একটা বিজনেস সেট আপ করতে পারে, অনেক অপশন ক্রিয়েট হয় তার জন্য। এত অপশন আবার মালয়েশিয়ান গভর্নমেন্ট দিচ্ছে না ফরেনারদের জন্য। ওরা বেসিক্যালি এটার ক্ষেত্রে আমার ধারণা যেটা, দুবাইতে তো সাধারণত যারা সিটিজেন এদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, ওদেরকে ফাইন্যান্সিয়ালি কখনো ওইরকম ভাবে স্ট্রাগল করতে হয় না। ওয়ারেজ মালয়েশিয়ার সিটিজেনদের অনেকেই হয়তো এখনো ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে হয়। এই জন্য মালয়েশিয়ার গভর্নমেন্ট মনে হয় চিন্তা করে সিটিজেনদেরকে নিয়ে, যে আমি যদি আসলে শুধু ফরেন ওয়ার্কারদেরকে ডাকি তখন তো আমার দেশের লোকালরাই চাকরি পাবে না। জি জি, ওরা আসলে লোকালদেরকে নিয়ে অনেক বেশি ভাবে। আর ওরা ওখানকার যারা লোকাল তারা অ্যাকচুয়ালি দে আর ভেরি হ্যাপি উইথ देयर গভর্নমেন্ট এন্ড এভরিথিং। সো ওরা হয়তো ওদের পপুলেশনটা ওইভাবে অত ইনক্রিজ করতে ইন্টারেস্টেড না, সেটাও একটা রিজন হতে পারে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আবরেশমি ফুল ভিউ দেওয়ার জন্য আমাদেরকে মালয়েশিয়ার ব্যাপারে। ইনশাল্লাহ আমরা হয়তো আবার কখনো দুবাই, মালয়েশিয়া বা অন্য কোনো বিজনেস সেটআপ নিয়ে কথাবার্তা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে সময়ের জন্য। আবার দেখা হবে। সবাইকে ব্যস্ত ব্যবসায়ীতে চ্যানেলে স্বাগতম। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিফোর উই এন্ড দ্য সেশন আমি একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্যস্ত ব্যবসায়ী ব্যস্ত হওয়ার আগেই আপনারা ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, পরে উনি এতই ব্যস্ত হয়ে যাবে যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আর সলভ করার টাইম থাকবে না। কি বলেন ভাইয়া? আসলে এরকম কিছু না, আমার আসলে এই চ্যানেলটা খোলার মোটিভ হলো যাতে আমি ফ্রিতে মানুষজনকে পরামর্শ দিতে পারি বিভিন্ন বিষয়। এই চ্যানেলটার কোনো মনিটারি বেনিফিট বা ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিটেড হওয়ার আমার কোনো আগ্রহ নেই। সো এই চ্যানেলটা বেসিক্যালি সবার জন্য ওরকম ভাবেই থাকবে যে সবসময় আমরা চেষ্টা করব যে মানুষজনকে যাতে রাইট ইনফরমেশনটা দিতে পারি, রাইট গাইডলাইনটা দিতে পারি। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের এই সেশনটা শোনার জন্য। সামনে আশা করি যে আমি আরো বেটার সেশন করার চেষ্টা করব, আরো ইনফরমেটিভ সেশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।